আমি একটা প্রাথমিকভাবে একটা বলে চলে যাচ্ছি, তারপর ওনারা বলবেন। যা প্রশ্ন আছে করো। আজকের এই বিষয়টা বলে না, এই ইউজিসির যে সাম্প্রতিক গাইডলাইন বেরিয়েছে, শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ওরা যে উপাচার্য নিয়োগের যে বিধি তৈরি করতে চাইছে, সেটা যে কতটা অগণতান্ত্রিক এবং ফেডারেল স্ট্রাকচার, সংঘীয় ধাঁচা, তার পক্ষে যে কতটা অবমাননাকর এবং রাজ্যের অধিকারকে ক্ষুণ্ণ করার জায়গা, সংবিধানের জায়গা থেকে। যেহেতু আপনারা জানেন শিক্ষা যুগ্ম তালিকায় আছে, কনকারেন্ট লিস্টে আছে, সেটা এবং মুখ্যমন্ত্রীর যে নির্বাচিত প্রতিনিধি, তাকে সরিয়ে, বিশেষত আমাদের রাজ্যের ক্ষেত্রে তিনবার নির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এইরকম একটা জায়গা থেকে পুরোটাই নির্দিষ্ট কতগুলিকে রাজ্যকে টার্গেট করে যে বিধি ওরা লাগু করতে চাইছেন, তার বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হয়েছিল এর পক্ষ বিপক্ষ খতিয়ে দেখার জন্য। সেই কমিটিতে ছিলেন আমাদের হায়ার এডুকেশন কাউন্সিলের অ্যাডভাইজার অধ্যাপক প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য এবং অধ্যাপক শ্রীরামপ্রকাশ মিশ্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান সবুজ চৌধুরী আছেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রী দেবজ্যোতি কোনার, আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায়, আমাদের স্টেট ইউনিভার্সিটি বারাসতের উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায় এবং ডিপিআই সাহেব এখানে আছে। এছাড়াও আমাদের ল অফিসার আছে। এছাড়া ডক্টর দীপক কর, কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং প্রাক্তন উপাচার্য, তিনিও এই কমিটিতে ছিলেন। তিনি আজকে কাজে আসতে পারেননি, কিন্তু সবাই মিলে ওরা আজকে আমাকে এই প্রত্যেকে সকলে মিলে বেশ কয়েকটা অধিবেশনের পর, ওদের বৈঠকের পর আজকে আমাকে এই রিপোর্টটি জমা দিলেন। এবং এই রিপোর্টটিতে ওরা পরিষ্কার বলছেন যে 5 জনের কমিটি হওয়া উচিত, অবশ্যই চ্যান্সেলরের প্রতিনিধি থাকা উচিত, অবশ্যই ইউজিসির প্রতিনিধি থাকা উচিত, অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকা উচিত, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, যেহেতু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি তার তৈরি করা, তার জমি থেকে তার নির্মাণ, তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, ফিনান্সিয়াল ইমপ্লিকেশনস পুরোটাই যেহেতু রাজ্য সরকারের ওপর বর্তায়, ফলে গণতান্ত্রিকভাবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকা উচিত। মোট 5 জনের একটি কমিটি যাতে হয়, সেই জন্যে ওরা আমার কাছে এটা প্রস্তাব করেছেন। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত এবং উদ্বিগ্ন। আমি তার সঙ্গে আলোচনাক্রমে এই রিপোর্ট আমি তার কাছে জমা দেব, তারপর পরবর্তী ধাপ আমি আপনাদের জানাতে পারবো। এখানে আপনি যদি কোনো প্রশ্ন থাকে আমায় করে নিন, আমি তার নইলে ওরা এরপর বাকিটাও এটা কি আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউজিসিকে 100% পাঠাবো, যেটা আমাদের কমিটির রেকমেন্ডেশন। এবং এতজন শিক্ষাবিদ মিলে এটা জমা দিচ্ছে, এবং ওরা সমস্ত, এমন নয় যে এরা এই 7-8 জন মিলে কথা বলেছে, যারা স্টেক হোল্ডার্স, অন্যান্য স্টেট, কর্ণাটক বা তামিলনাড়ু বা কেরালা, অন্যান্য স্টেট কী করছে তারও মতামত নিয়ে এটা জমা দিয়েছে। সেটা নিশ্চয়ই ওরা বলবেন আপনি, কিন্তু আমার যেটা মোদ্দা যে বিষয়টা সেটা আমি আপনাদের সামনে বললাম। আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আর বলুন। আর একটা এর বাইরে একটা প্রশ্ন আছে যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিঁদুর দিচ্ছে একজন বিভাগীয় প্রধানকে, এই ছবি প্রকাশ্যে আসছে, তাকে ছবিতে যেতে বলা হয়েছে, এটাকে কি বলবেন? ক্লাসরুমের মধ্যে এই যে ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে, নাকআউটের ঘটনা। এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার, সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে, যিনি ওই উপাচার্যকে বসিয়েছেন, যাদের আমরা উপাচার্য কেয়ারটেকার উপাচার্য বলছি না, তার কোনো দায় আছে কিনা সেটাও ভেবে দেখার আছে। প্রথমে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই ঘটনাটাকে কীভাবে দেখছেন? এই মানে যেভাবে তিনি বলছেন এটা নাটকের অংশ, কর্তৃপক্ষ বলছেন এটা তদন্ত হবে,
এবং ক্লাসরুমের মধ্যে ফার্স্ট দেখুন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, ব্যক্তিগত খুব জোরো এবং সেদো লেগেছে। আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন, এই ধরনের বিভিন্ন এইসব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। তবে ওই বেসরকারি স্কুলগুলো তাদের ইচ্ছা মতো ফিস, জুতো, জামা সব বিক্রি করছে, আপনারা সরকারি নিয়ন্ত্রণের কি কোনো কথা ভাবছেন? হ্যাঁ, আমরা ভেবেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি, খুব শিগগিরই এই বিষয়ে আপনাদের একটি সিদ্ধান্তের কথা আমরা হয়তো জানাতে পারবো। আর একটা কথা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে একটা সমস্যা হচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, এই বিষয়ে কিছু জেনেছেন? না, আমি জানি না, এগুলো আমি জানি না, এগুলো আমার জানার কথাও না। এবার যদি আমি জানতে পারি আমি আপনাদের জানাবো। ঠিক আছে, ঠিক আছে, এবার ওরা ওনাদের পক্ষ থেকে মোর ডিটেলস প্রফেসর মিশ্র কথা বলবেন, ব্যাপারে আর হয়তো দেবজ্যোতি কোনার বা প্রফেসর বন্দ্যোপাধ্যায় বলবেন। বলছি, আপনি জোলো বলছেন, জোলো মানে এটা কি গুরুত্বহীন বলছেন? না না, এটা খুব মানে ছেদ বা জোলো মানে আমি বলতে চাইছি ব্যাপারটা রুচিসম্মত নয়, ঘটনাটা এই ঘটনাটা ঘটানোটা। কেন? কেন মানে এটা তো মানে আপনি যদি এখন এটা কোনো কেন হয় না, আপনি যদি এখন যদি একটা খালি গায়ে আমার প্রশ্ন করেন, তারপর আমি যদি বলি এটা ঠিক রুচিসম্মত না, তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন, না, আমি সেটাই তখন আমি তার তো এর ব্যাখ্যাই সব কিছু ব্যাখ্যা হয় না, কিছুই থাকে ব্যাখ্যাতীত। সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই, যতই মডারেট হই, সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে। ঠিক আছে। নির্দিষ্ট 10টা বিষয় নিয়ে আমরা আমাদের কমিটির রিপোর্ট আর কি জমা দিয়েছি আজকে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগ্রহের বিষয়টা অতি অবশ্যই হচ্ছে যে ভাইস চ্যান্সেলর নিয়োগ করবার জন্য যে এলিজিবিলিটি এবং তার জন্য যে সিলেকশন কমিটির গঠন, এই দুটো বিষয়ে আমরা সর্বপ্রথম পশ্চিমবঙ্গ এটা প্রস্তাব করতে চলেছে, আমাদের কমিটি প্রস্তাব করেছে, এটা সরকার বিবেচনা করবে যে ঠিক যেমন কি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিনিধির প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে যোগী আদিত্যনাথের একজন প্রতিনিধি থাকার ব্যবস্থা করতে হবে। বিশ্বভারতীতে চিফ মিনিস্টারের প্রতিনিধি থাকতে হবে। ঠিক যেমন কি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়তে ইউজিসি এবং রাজ্যপালের প্রতিনিধি থাকবে। তো এই যে 5 জন কমিটি যেটা আমরা বলেছি, সেটা বলতে পারেন যে অভূতপূর্ব, ভারতবর্ষে কেউ প্রস্তাব করেনি। আমরা পশ্চিমবঙ্গ থেকে এটা প্রস্তাব করতে চাইছি যে ইউজিসির প্রতিনিধি থাকবেন, আপনার রাজ্যপালের বা ভিজিটারের প্রতিনিধি থাকবেন, চ্যান্সেলর বা ভিজিটার বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধি থাকবেন, বা যেখানে আর কি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় তার প্রতিনিধি থাকবেন। এছাড়া যদি কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়, তাহলে কেন্দ্রের আর কি এডুকেশন মিনিস্টার বা এগ্রিকালচার মিনিস্টার তার প্রতিনিধি থাকবেন, বা চিফ মিনিস্টারের প্রতিনিধি থাকবেন, আবার রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকবেন। এইভাবে 5টা আমরা সামনে রেখেছি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি যে ভাইস চ্যান্সেলর সিলেকশন কমিটির অ্যাপয়েন্টমেন্টের শীর্ষে থাকেন না, চেয়ারম্যান থাকেন না। চেয়ারম্যান থাকেন না, তাহলে কে থাকেন? ভাইস চ্যান্সেলরের নমিনি। ইউজিসি প্রস্তাব করছে যে ভাইস চ্যান্সেলর নিজেই থাকবেন চেয়ারম্যান। আমরা বলছি না, ভাইস চ্যান্সেলর বা তার প্রতিনিধি থাকবে। প্রিন্সিপালদের ক্ষেত্রে এখন বর্তমানে বলা হচ্ছে যে টেনিওর্ড পোস্ট 5 বছরের জন্য। আমরা বলেছি যে এখানে আমাদের প্রিন্সিপালের যে যোগ্যতাবলী রয়েছে, 15 বছর অন্তত তারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, ডক্টরেট রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে রয়েছেন, তারপরে এটা কিন্তু টেনিওর্ড পোস্ট নয়। তো সেই কথাটা আমরা বলেছি। কোরামের কথা বলা হয়েছে যে 6 জনের মধ্যে 5 জন কোরাম। আপনারা জানেন যে 6 জন যদি সদস্য হয়, তাহলে 5 জনের কোরাম যদি হয়, বেশিরভাগ মিটিং হবে না। আমরা ওটা ক্ষেত্রে বলেছি যে 4 জনের কোরাম। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের প্রমোশনের ব্যাপারে আমরা বলেছি যে প্রমোশনের যে বিভিন্ন ধাপ, সেই ধাপে কিন্তু ডক্টরেটটা ম্যান্ডেটরি হওয়া উচিত নয়। তার কারণটা হচ্ছে বর্তমানে ইউজিসি রেগুলেশন বলছে যে মাস্টার্স ডিগ্রি করার পরেও কেউ যোগ্যতা থাকছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার। তাই জন্য একবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেল, তারপরে কোনো প্রমোশন পাবে না, সেটা হবে না। অ্যাসোসিয়েটের জন্য অতি অবশ্যই আর কি পিএইচডি প্রয়োজন, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন ধাপের জন্য, স্পেশালি স্টেজ 11 to 12 জন্য সেটার প্রয়োজনীয়তা নেই।
এছাড়া আমরা যেটা বলেছি এবং প্রথমবার সেটা এই ইউজিসি বলছে যে যদি কোনো ভায়োলেশন হয় রুলসের, তো তাহলে ইউজিসি নাকি কমিটি করবে, ইউজিসি পানিশমেন্ট করবে এবং ইউজিসি যা করবে সেটার উপর আর কি কোনো কিছু বলা যাবে না। আমরা বলেছি এটা ঠিক হবে না, এটা ফ্লেক্সিবিলিটি থাকা উচিত এবং যেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কমপ্লেন তাদের বক্তব্য রাখার সুযোগ থাকা উচিত। যে রাজ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই রাজ্যের প্রতিনিধি থাকা উচিত, যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে বা কেন্দ্রীয় কোনো ইউনিভার্সিটি, তো সেখানে তাদের প্রতিনিধি থাকা উচিত। অর্থাৎ আমরা কিন্তু সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথা বলছি। আজকে যদি ধরুন যে কোনো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কি কোনো অধিকারই থাকবে না? একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, এলাহাবাদ ইউনিভার্সিটি ধরুন বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরও একজন প্রতিনিধিত্ব থাকা উচিত। ঠিক তেমনিভাবে আমরা অ্যাকসেপ্ট করছি যে ইউজিসির প্রতিনিধি বা রাজ্যপালের প্রতিনিধি আর কি থাকতে পারে। আর এই সমস্ত বিষয় প্লাস হচ্ছে টিচারদের ডেফিনেশনে আমরা বলেছি পশ্চিমবঙ্গ যে লাইব্রেরিয়ান আর হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, তাদেরকে টিচারের ডেফিনেশনের পার্ট হিসাবেই আর কি কিন্তু রাখার কথা এবং সেটা আর কি এক্ষেত্রে নেই, সেটা আমরা বলেছি। এছাড়া আমরা বেশ কিছু সাবজেক্ট এরিয়াকে চিহ্নিত করেছি যেটা ইউজিসি ড্রাফট রেগুলেশনতে নেই, অর্থাৎ যেমন কি মিডিয়া, সিনেমা, টেলিভিশন, ইলেকট্রনিক, ডিজিটাল মিডিয়া, এই কোর্সগুলো যেন ইউজিসির এই টিচিং ক্যাটাগরির আওতায় আসে সেই কথাটা আমরা বলেছি। আর এবার যেহেতু যে ওই এপিআই সিস্টেমটাকে কার্যত আর কি তুলে দেওয়া হচ্ছে, তাই জন্য আমরা বলেছি যে স্ট্যান্ডার্ডাইজেশন করবার লক্ষ্যে কিন্তু ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত, না হলে এটা আর কি একটা ফ্রি ফর অল হয়ে যাবে। তো এই সমস্ত সাজেশনগুলিকে আমরা সামনে রাখবার মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানাতে চাই যে ড্রাফট ইউজিসি রেগুলেশন এটা ভারতবর্ষের যে সাংবিধানিক যে ব্যবস্থা, ভারতবর্ষে বিশ্ববিদ্যালয়গুলির যেটা বিবর্তন, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, তার পরিপন্থী এবং বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু পরিচালন করার কথা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে। তাই জন্য এটা কনকারেন্ট লিস্টে আছে। কনকারেন্ট লিস্টে রাজ্য সরকারের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সেই কনকারেন্ট লিস্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সীমাবদ্ধতাও কথা উঠেছে। আর এটি ইউজিসি মনোভূত না হয়, তাই জন্য আমাদের র্যাডিক্যাল সাজেশন হচ্ছে মিজোরাম ইউনিভার্সিটি যে অ্যাক্ট, সেই অ্যাক্টেই লেখা থাকবে যে কী ধরনের সার্চ কমিটি হবে। এলাহাবাদ ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটাই লেখা থাকবে, কোট্টায়াম ইউনিভার্সিটির ক্ষেত্রে তাই থাকবে, যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্ষেত্রে তাই থাকবে। অর্থাৎ যেটা আইনগত যে ব্যবস্থা, সেই আইনগত ব্যবস্থার অন্তর্গত যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হয় মেনে নেওয়া হোক, আর না হলে 5 সদস্যের যে কমিটি আজকে আমরা পশ্চিমবঙ্গের এই কমিটিটা সুপারিশ করছি, সেটা যাতে রাজ্য সরকার চেষ্টা করে ইউজিসি মেনে নেয়। আইনগত পদ্ধতি বলতে কি বোঝাতে চাইছেন? মানে আইন নির্দিষ্ট পদ্ধতি যখন একটা বিশ্ববিদ্যালয় সৃষ্ট হয় দুভাবে হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে বিল নিয়ে এসে করে, যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর আমরা স্টেট ইউনিভার্সিটি বলি বা স্টেট এডেড ইউনিভার্সিটি। হ্যাঁ, তো যেমন কি যাদবপুর ইউনিভার্সিটি অ্যাক্ট 1981, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যাক্ট 1961 বা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অ্যাক্ট, তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা অ্যাক্ট আছে। ওই অ্যাক্টেই কিন্তু লেখা আছে যে ভাইস চ্যান্সেলর সিলেকশনটা কীভাবে হবে। তো সেই অ্যাক্ট হিসাবেই হয় যেতে হবে, আর না হলে আর কি কেন্দ্র রাজ্য উভয়েরই তত্ত্বাবধানে আর কি সার্চ কমিটি করতে হবে। একতরফাভাবে চাপিয়ে দেওয়া যে কোনো ব্যবস্থার বিরুদ্ধে, ভারতবর্ষে যে প্লুরালিস্টিক কালচার, তার বিরুদ্ধে, তার ফেডারালিজমের বিরুদ্ধে, সেটাকে আমরা আর কি অগ্রপ্রভাবে যে অসাংবিধানিক বলছেন, ইউজিসি ভাইস চ্যান্সেলরের ক্ষেত্রে ঠিক কোন 5 সদস্যের কমিটির কথা বলেছিল, যে জায়গায় আপনাদের আপত্তি? না, তারা তিন সদস্যের কথা বলেছে। প্রথম কথা হচ্ছে এর আগে তারা কোনোদিন বলেনি, 3 থেকে 5 বলেছিল, রেকমেন্ড করেছিল। 2010-এ যখন এইটা ব্যাপারে প্রথমবার বলা হলো, তখন কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল না। এখন তারা এটাকে বলছে যে ম্যান্ডেটরি, কিন্তু এটা দেখা গেছে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন সিদ্ধান্তে দেখা গেছে যে ইউজিসি স্ট্যান্ডার্ড ঠিক করতে পারে, কিন্তু সেই ঠিকগুলিকে অ্যাডপ্ট করতে হবে বিশ্ববিদ্যালয়গুলি। কোন 3 জনের কথা তারা বলছে? তারা বলছে যে চ্যান্সেলরের একজন নমিনি, তারা বলছে ইউজিসির একজন নমিনি, তারা বলছে যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় তার একটা নমিনি। আমরা এই 3টাকে মান্যতা দিচ্ছি। এর সঙ্গে আমরা মনে করছি যে চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল,
তাদের প্রতিনিধি থাকা উচিত। আর এটাও আমরা মনে করছি যে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকার, বিশ্ববিদ্যালয়ের যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় সরকার, তাদেরও প্রতিনিধিত্ব থাকা উচিত। অর্থাৎ যে বিজেপি শাসিত রাজ্য হোক বা কংগ্রেস হোক, তৃণমূল হোক, যেই শাসিত রাজ্য হোক, চিফ মিনিস্টার ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। আর যেহেতু আর কি স্টেট ইউনিভার্সিটিগুলি সংখ্যাধিক্য, ভারতবর্ষের 80% বেশি ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে স্টেট এইডেড ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়গুলি সক্রিয়তা রাখবার প্রয়োজনে, স্ট্যান্ডার্ডাইজেশন রাখবার প্রয়োজনে এই ধরনের সহযোগিতামূলক সম্পর্ক, আর সেই ভিত্তিতে আর কি 5 সদস্যের কমিটির কথা আর কি আমরা রেকমেন্ড করব। ওটা বলি নন একাডেমিক সঙ্গে হ্যাঁ, ওটা বলো। সব থেকে একটা বড় আরো স্যার যেটা বললেন সেটা তো রয়েছে, ইন অ্যাডিশন টু দ্যাট একটা স্ট্রং ডিপারচার আছে যে আমরা ভাইস চ্যান্সেলর হিসাবে কাকে সিলেক্ট করব, মানে এলিজিবিলিটি কাইন্ড অফ থিং থেকে বলছি। সেখানে ওনারা বলেছেন নন একাডেমিশিয়ান, ধরুন কেউ জাজ হলেন, কেউ আইপিএস হলেন, আইএস হলেন, বিভিন্ন ফিল্ড থেকে তারা বলছেন যে ডাইভার্স ভয়েস, লজিকটা হচ্ছে ডাইভার্স ভয়েস। তো ডাইভার্স ভয়েস যদি করতে হয় তাহলে তো প্রফেসরস অফ প্র্যাকটিস রয়েছে। আমরা বলেছি কমিটি মেম্বাররা এটা অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল যে ভাইস চ্যান্সেলর কোনো নন একাডেমিশিয়ান হবে না। স্টেট গভর্নমেন্ট কী করবেন সেটা স্টেট গভর্নমেন্ট দেখবেন নিশ্চয়ই। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি করতেই হয় তাহলে প্রফেসর প্র্যাকটিস করুন, ডাইভার্স ভয়েস এসে যাবে হায়ার এডুকেশন সিস্টেম। এটা অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল। আপনারা একাডেমিশিয়ানই চান? অ্যাবসলিউটলি না, আমরাই শুধু চাই না, সবাই এত বছর ধরে চাইছে এসছে। ভারতবর্ষে 100% ইউনিভার্সিটিতে তাই লেখা আছে, ইউজিসি তাই এত বছর ধরে বলে এসছে। আজকে আচমকা তারা বলছে যে না, ও ক্রাইটেরিয়াগুলিকে সরিয়ে দিয়েছে, বলছে যে ভাইস চ্যান্সেলর যে কেউ হতে পারে। তো যে কেউ হতে পারে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। আনঅ্যাকসেপ্টেবল। থ্যাংক ইউ স্যার, Thank you. থ্যাংক ইউ সো মাচ।